সরকার গঠিত হবে নাকি বিরোধী আসনে বসবে এটা স্থির করে কে কতগুলো আসন পেল তার উপরে। নিশ্চয়ই তো বারবার একই রেজাল্ট হয় না, বারবার একই রেজাল্ট হয় না। যেমন বিশ্বনাথ দা তিনি একজন তো সেফোলজিস্ট, তিনি তো হিসাব করে চলেন, নাকি ওয়েদারের ওপর বলেন আমি জানি না। উনি বলে দিলেন যে 21 সালের থেকে 25 সালে বিজেপি দুর্বল। স্যার কোন অঙ্কে বললেন সেই তথ্যটা একটু বুঝিয়ে বলুন। আমাদের আজকে আমাদের মেম্বারশিপ কত, আমাদের বুথে এজেন্ট কত, আমাদের বিএলএ কত, এটা ব্যাখ্যা করে বলুন। ব্যাখ্যা করে বললে আমরা মানবো। আপনি যদি বলেন যে আজকে কালকে একটু বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম ঠান্ডা, আমি তাই একরকম বলবো, এটা অন্য কথা। আরেকটা কথা বিশ্বনাথ দা বলছে 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, সেরকম কংগ্রেস সিটও পাবে না। তাই ওদের ওইসব আলোচনার মধ্যে আমি যেতেই চাই না। আমি বলছি শুনুন না, তোমার সঙ্গে বলিনি, আবার বলছে এগুলো অসভ্যতামি। আমি যেটা বলছি, বলছে বিজেপির ভবিষ্যৎ নেই। কে বলছে? আমি জানি না। আজকে 26 সালের প্রথম দিন, নতুন রাশিফল কি বেরিয়েছে আমি বলতে পারবো না। তার উপরে যদি ভিত্তি করে কথা বলে আলাদা কথা। যারা 0 +0 +0 এবং +0 তারা বলছে বিজেপির ভবিষ্যৎ। এই যে কথাগুলো গুলো বিতর্কে চলে। আমি আপনাদেরকে বলছি, দাদা দেখো তুমি কিন্তু এরপরে বলবে, এখনো সবে 20 মিনিট হয়েছে, কিছু সাবস্টেন্সিয়েট করা যায় না, কিছু প্রমাণিত হয় না। এইসব কথা ছিল শুনবই তাকে, কংগ্রেস তাতে প্লাসও হয় না, সে তো দেখা যাবে, সংখ্যায় যায়, সে তো দেখা যাবে। দেখার কি আছে? আমি দুজনকে থামালাম। থাকলে বাংলার কি হয় আমাদের বলতে হয় না, বিজেপির নেতাদের। আমি দুজনকে থামালাম। প্রথমে যেটা বলবো, দেখুন দিলীপ ঘোষের নেতৃত্বে যে ভালো সাফল্য বিজেপি দেখেছিল পশ্চিম বাংলায় 2019 সালে, সেই সময় কিন্তু মনে রাখতে হবে যে গোটা ভারত জুড়ে মোদি লহর চলেছিল এবং হিন্দুত্ববাদী পলিটিক্যাল হিন্দুত্বের যে রাজনীতি, সেই রাজনীতির যে তার যে গিভিগ্যাং, সেই গিভিগ্যাং কিন্তু বিজেপি গোটা দেশ জুড়ে পেয়েছিল। 303টা সিট পেয়েছিল সেইবার 2019 সালে। তো সেই সময় যে আপওয়ার্ড যে মুভমেন্টটা হয়েছিল, সেটা কিন্তু গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে দেখতে হবে। সেখানে শুধুমাত্র মানে দিলীপ ঘোষ এসে খুব অ্যাগ্রেসিভ ভঙ্গিতে ওই হিন্দুত্ববাদী রাজনীতি এখানে এনে বললেন, আর তার ফলে এই জিনিসটা হলো, এটা এত সরল ইকুয়েশন নয়। কিন্তু তারপর যেটা হয়েছে সেটা একটু মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে তারপর কিন্তু তৃণমূল কংগ্রেস, বিশেষত আমি বলবো যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, অনেক বেশি করে সংগঠন, বুথ লেভেলের সংগঠন এবং একেবারে গ্রাসরুট লেভেলে সংগঠন কিন্তু অনেক বেশি করে গুছিয়ে দিতে পেরেছে। তার ফলে যেটা হয়েছে, আপকিবার 200 পারটা হয়নি। ওই যে 18টা সিট, ওই 18টা সিটকে যদি আপনি 7 দিয়ে বা 7.5 দিয়ে যদি গুণ করেন, 130টা সিট হয়, সেটা কমে গিয়ে কোথায় হলো 77টা হয়ে। দৃষ্টিভঙ্গি দুরকম আছে অর্ণবদা। আপনি নিঃসন্দেহে আপনি ঠিকই বলছেন যে ইসবার 200 বার বলার পরে সেটা 77-এ থেমেছে, উল্টো দিকে 3 থেকে বেড়ে 77 হয়েছে, এটাও একটা দৃষ্টিভঙ্গি। প্রথমবার বলছেন সেটা হচ্ছে যে দেখুন, সেটা হচ্ছে যে একটা রাজনীতির ক্ষেত্রে, একটা রাজ্যে সেখানে যখন ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়াম তো কেউ না কেউ পূরণ করবে। যখনই তৃণমূল কংগ্রেস শাসনে এসেছে এবং তার যে বিকল্প যে শক্তি, সেই শক্তিটা সারা ভারতবর্ষের প্রেক্ষিতে যেরকমভাবে বিজেপি এগিয়েছে, পশ্চিমবঙ্গ সেভাবে এগিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে 24 সালে সেখানেও কিন্তু 30 থেকে 35টা সিট হয়নি। এবং তারপর যেটা হয়েছে, গত 1-1.5 বছর ধরে গোটা ভারতে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, বাঙালি পরিযায়ী শ্রমিক বলুন, বাঙালি মানে গরিব মানুষ যারা সেখানে রয়েছে, যে অত্যাচারটা নেমেছে এবং তার যে এতগুলো পশ্চিমবঙ্গে বাঙালির উপর অত্যাচারের কথা বলুন না, 14টা রাজ্য অন্ততপক্ষে, সেখানে সামিরুল ইসলাম সেটা দেখিয়েছেন যে 1147টা এফআইআর হয়েছে। এবং এই এখনো যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, থুতু চাটানো হচ্ছে বাঙালি শ্রমিককে ওড়িশায় জিনিস ছিল কোন? বিজেপি করে বলে মহিলাকে বাংলার মানুষ দেখছেন। এখানে আপনি যদি রাজনীতি দূরে সরিয়ে রাখেন, বাংলার মানুষটা কি দেখছে যে এইরকম একটি দল, তারা কখনো কেউ প্রতিবাদ করেছে? সলদা আপনি প্রতিবাদ করেছেন যে এই যে হচ্ছে, এই যে মালকানগিরিতে আক্রমণটা হলো, ওখানকার নমশুদ্ধ হিন্দু বাঙালি হিন্দু, আপনি কি করছেন কেন? আমি বলছি যে এই যে আপনি কথাটা বলছেন না, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে আমি প্রতিবাদ করছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে পশ্চিমবঙ্গের থেকে বাঙালি বেশি অত্যাচারিত কোথায়? আমি ব্যক্তিগতভাবে বহু জায়গায় বলেছি এটা বলছিল, কিন্তু আপনি কখনো বলেছেন লাভলি খাতুনের ভোটার লিস্টে নাম সঠিক নয়? আমি শুধু একটা বিষয়, যে প্রতিবেদনটা আমরা কিছুক্ষণ আগে দর্শকদের সামনে রাখলাম, সেটা হচ্ছে দুর্নীতি
এবং অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ ইস্যু আমি বলছি একেবারে গতকালই পরশুই বলছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বিজেপি ক্ষমতা এলে দেশ থেকে চুনচুনকে যত একেবারে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী রয়েছে তাদের বাইরে রাস্তা দেখাবেন। প্রশ্ন তো এইটা যে 2014 সাল থেকে আপনি এবং আপনার সরকার রয়েছে কেন্দ্রে, বিএসএফ এর মাথায় রয়েছে আপনার মন্ত্র, কতজনকে চিহ্নিত করা গিয়েছে? বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাওয়ার আগে একটা ছোট্ট পরিসংখ্যান দর্শকদের দিই। শ্রীপ্রকাশ জয়সওয়াল তিনি যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন 2004 সালের 15 জুলাই রাজ্যসভা একটা সংখ্যা দিয়েছিলেন যে 1,53,950 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। তারপরে 2016 সালে কিরেন রিজিজু সংখ্যাটা 2 কোটি বললেন। আজকে 2025-এ কোনো ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রক কোনো তথ্য এখনো পর্যন্ত দিতে পারেনি যে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনো পর্যন্ত আছে আমাদের দেশে। বিশ্বনাথ দা, না, তার কারণ হলো অনুপ্রবেশকারীরা তাদের মতন করে রেশন কার্ড তাদের মতন করে, মানে ভোটার কার্ড তাদের মতন করে, আধার কার্ড এমনকি পাসপোর্ট পর্যন্ত জালিয়াতি করে ঢুকে ভোটার মানে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি এই পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সাহায্য নিয়ে তারা কার্যত এখন নাগরিক হয়ে গেছে। অনুপ্রবেশকারী নেচার মানে রাজনৈতিক দলের সাহায্য নিয়ে সমস্ত আইডেন্টিটি কার্ড তৈরি করে তারা ভারতীয়ত্ব নিয়ে নিয়েছে এবং রাজনৈতিক দলের মানে মদতে। এটা বাম আমলেও হয়েছিল, আজও তৃণমূলের আমলে হচ্ছে। এটা নিয়ে আমার মনে হয় সামান্যতম বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশ এবং দুর্নীতি, এটা সত্যি কি মানে ফোকাস করে বিজেপি যদি যায় তার ইম্প্যাক্ট কি করতে পারে? দেখো, প্রথমত দুর্নীতি গত কয়েকটা নির্বাচনে বিজেপি ইস্যু করেছিল, তার কোনো বড় ইম্প্যাক্ট করেছে বলে আমি তো দেখিনি। ফলে দুর্নীতি ইস্যু খুব বেশি কাজে লাগেনি, কারণ দুর্নীতি করে যদি তৃণমূলের নেতারা টাকা বিলি করে দেয় তাহলে মানুষ খুশি হয়ে যায়, আমি দেখেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ভোটাররা অনেকটাই কনজিউমার। আজকের দিনে পরিষ্কার ভোটাররা সদা করে যে ভাই তুমি আমাকে কি দিবে। ভোটের আগের দিন রাত্রেবেলা যদি টাকা বিলি করে দেওয়া যায় তাহলে ভোটাররা তাকেই ভোট দেয়। থার্ড যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে দেখো, অনুপ্রবেশের ইস্যু ডেফিনেটলি ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু কেবলমাত্র অনুপ্রবেশকে কেন্দ্র করে যে চক্রব্যূহ রচনা করতে চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, সেটা কিন্তু খুব একটা কাজ হবে না। কারণ বিজেপির যারা সমর্থক তাদের একটা বড় অংশ বামেদের থেকে আসা শুধু তৃণমূলকে হারানোর জন্য, কংগ্রেসের থেকে আসা শুধু তৃণমূলকে হারানোর জন্য। ন্যাচারাল বিজেপির ভোটার কত আছে? 10 থেকে 12%। বাদ বাকিটা সমস্ত অন্য রাজনৈতিক দল থেকে যেহেতু তারা পারছে না, সুতরাং বিজেপির ছত্রছায়ায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায়। তাদের কাছে কিন্তু আমি বলছি মানে এই অনুপ্রবেশ বিরাট কিছু ইস্যু তা নয়। আবার একইভাবে রাঢ়বঙ্গ তুমি যদি যাও, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে অনুপ্রবেশের মানুষকে টাচ করে না। ফলে অনুপ্রবেশকে কেন্দ্র করে সামনে রেখে যেভাবে অমিত শাহ বিজেপির জন্য টার্গেট সেট করে দিয়েছে, এটা কতটুকু কাজ করবে সেটা আমার প্রশ্ন। কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট, ল অ্যান্ড অর্ডার, গভর্নেন্স, শিল্প অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র হিন্দু মুসলমানের রাজনীতির জায়গা থেকে অনুপ্রবেশকে গুরুত্ব দেওয়ার যে উদ্যোগ, সেটা কতটুকু কাজ করবে, কতটুকু বুমেরাং হবে সেটা ভবিষ্যৎ করবে। এবার সজলের যে প্রশ্নটা আমি উত্তর দিতে চাই সেটা হলো 2021 থেকে যখন আমি বলছি 25-এর সংগঠন বিজেপি দুর্বল হয়েছে, তার পেছনে দুটো কারণ। একটা হলো 2021-এর বিধানসভা নির্বাচনের পরে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে 5 দিনের মধ্যে 35টা লোকের মৃত্যু, হাজার হাজার বিজেপি কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, ঘরছাড়া হওয়া। সেই যে ঘরে ঢুকলো কোনো নেতা, তখন এই দিলীপ ঘোষও দাঁড়ায়নি তাদের পাশে। ফলে এই কোনো নেতা বিজেপির দাঁড়ায়নি। ফলে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে যেভাবে হিংসার মধ্য দিয়ে বিজেপির কর্মী সমর্থকদের উদ্যমহীন করেছিল তৃণমূল কংগ্রেস, ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সেখান থেকে কিন্তু আজও বের করে আনতে পারে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।